সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। আমি তোমাদেরকে গত 2 লেকচারে স্থির তড়িতের কিছু অংশ পড়াইছিলাম। আজকে আমরা পরবর্তী অংশগুলো দেখব আর কি। হ্যাঁ, তো দেখো আমি আজকের ক্লাস পরিচালনায় আছি দেবতী মোহন পাল, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। এবং আমরা দ্বিতীয় পেপারই দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ অংশটি যে গত 2 লেকচার দিয়েছি তার পরবর্তী অংশটুকু আমরা আজকে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় আছে আমাদের তড়িৎ বলরেখা, তারপরে আছে তড়িৎ বিভব, তারপরে আছে বিভব পার্থক্য কাজের সম্পর্ক, তারপরে ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, এখন দেখো আমরা গত 2 লেকচারের কথা বলি। গত 2 লেকচারে আমরা পড়ছিলাম, প্রথম দিন পড়ছিলাম কুলম্বের সূত্র, ডাইলেকট্রিক ধ্রুব সম্পর্কে আলোচনা করছিলাম। দ্বিতীয় দিন আমরা তড়িৎ প্রাবল্য সম্পর্কে তারপর আদান ঘনত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা দেখব তড়িৎ বলরেখা। প্রথম টপিকটা বলরেখা। তড়িৎ বলরেখাটা একটা কাল্পনিক রেখা। সেটা কি জিনিস? একটা চার্জিত বস্তু, তা দেখো আমি সংখ্যাটা আগে দিই। তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে পথে পরিভ্রমণ করে তাকে কাল্পনিক তড়িৎ বলরেখা। এই যে কাল্পনিক কথাটা এই জন্য বললাম যে বলরেখাটা আসলে একটা কাল্পনিক বলরেখা। দেখো প্লাস ধনাত্মক, প্লাস মানে কি ধনাত্মক চার্জ, এবং চার্জগুলোর দিকগুলো কোন দিকে আছে? ধনাত্মক চার্জ বহির্মুখী, মানে বাইরের দিকে যাবে। বলরেখাগুলো সবসময় কোন দিকে হবে? ধনাত্মক চার্জ থেকে বাইরের দিকে যাবে। আর দেখো ঋণাত্মক চার্জগুলো দেখো সবগুলো অন্তর্মুখী, মানে চার্জের ভিতরে প্রবেশ করবে। এই বলরেখাগুলো দেখো একটা চিত্র দেখাই তোমাদেরকে। এই দুটো দেখো চার্জ, হ্যাঁ এই দুটো চার্জ দেখো, এটাও প্লাস এটাও প্লাস, এবং এই দুটোর বৈশিষ্ট্যটা কি? প্রধান বৈশিষ্ট্য হলো এই দুটো সমপরিমাণ চার্জ। আমি আবার বলি, এই দুটোর প্রধান বৈশিষ্ট্য কি এখানে বলতো? সমপরিমাণ চার্জ। সমপরিমাণ চার্জ দেখো, এই বলগুলো দেখো আমরা এই দুটোকে দূর থেকে কাছাকাছি নিয়ে আসছি। কাছাকাছি নিয়ে এলে দেখা যাচ্ছে বলগুলো একে অপরের সঙ্গে কিন্তু কোনো আকর্ষণ নেই। দেখো আস্তে করে দূরে দূরে সরে যাচ্ছে। সরে গেলে এখানে মাঝামাঝি একটা বিন্দু ক্রস দিয়েছে, মানে এখানে যদি কোনো চার্জিত বস্তু স্থাপন করি দেখা যাবে এই চার্জিত বস্তু কোনো বল অনুভব করবে না। আমি আবার বলি, দেখো এই দুটো চার্জিত বস্তু সমপরিমাণ, এবং সমপরিমাণের কারণে দেখো বলরেখাগুলো দেখো একটা দূরে সরে বিকর্ষণের কারণে দূরে দূরে সরে চলে গেছে। যাওয়ার পরে এখানে দেখো মাঝখানে বিন্দু নিয়েছি আমি। এই বিন্দুতে এমন একটা বিন্দু যে বিন্দুতে অন্য কোনো চার্জিত বস্তু স্থাপন করলে সেই চার্জিত বস্তুটি কোনো বল অনুভব করবে না। তাহলে এই বিন্দুটার নাম কি? নিরপেক্ষ বিন্দু। এই বিন্দুটার নাম কি? নিরপেক্ষ। এই বিন্দুটা কোথায় তৈরি হবে? যেটা সমধর্মী চার্জ হলে, সমপরিমাণ চার্জ হলে তাহলে কি হবে? ঠিক মাঝামাঝি বিন্দু। এখন প্রশ্ন হতে পারে, তাহলে সমপরিমাণ চার্জ নয়, যদি অসমপরিমাণ হয় তাহলে কি হবে? অসম দেখো একটা চার্জের পরিমাণ বেশি, একটা চার্জের পরিমাণ কম। খেয়াল করে দেখো এই নিরপেক্ষ বিন্দুটা n দিয়েছে আমি। এই nটা কোথায় বলো তো? nটা হলো ক্ষুদ্র চার্জ যেখানে তার কাছাকাছি। ক্ষুদ্র চার্জ যেখানে হবে নিরপেক্ষ বিন্দুটা পাওয়া যাবে তার কাছাকাছি, কারণ এর তড়িৎ বলরেখার সংখ্যা বেশি, বল বোঝা যাচ্ছে। যাই তারপরে আমরা চলে আসি বলরেখার কিছু ধর্ম আছে, আমরা এই ধর্মটা আলোচনা করি। দেখো একটু আগে প্রথম চিত্রটা আমরা যখন দেখছিলাম, দেখো প্রথম চিত্রতে দেখো প্লাস এই বলরেখাগুলো কোথায় যায় দেখো তো? বাইরের দিকে। আর মাইনাস চার্জের ক্ষেত্রে বলরেখাগুলো কি হয় দেখো তো? ভেতরে প্রবেশ করে। তো সেরকম একটা চিত্র আমি এখানে নিয়ে আসছি। দেখো প্লাস বলরেখাগুলো কোথা থেকে তৈরি হবে? ধনাত্মক চার্জের পৃষ্ঠ থেকে। মনে রাখবা, চার্জ কিন্তু কখনো অভ্যন্তরে থাকবে না। কেন থাকবে না ব্যাখ্যা আমি দিচ্ছি। দেখো এই চার্জগুলো পৃষ্ঠ থেকে তৈরি হবে, আবার প্লাস পৃষ্ঠ থেকে তৈরি হয়ে ধনাত্মক চার্জ থেকে তৈরি হয়ে ঋণাত্মক চার্জে গিয়ে প্রবেশ করবে। এবং এই চার্জের কিছু বৈশিষ্ট্য আছে, ধর্ম আছে, ধর্মগুলো নিয়ে আলোচনা করি। দেখো তড়িৎ বলরেখাগুলো বক্ররেখা, দেখতে পাচ্ছ বক্ররেখা। এবার দেখো ধনাত্মক আধান থেকে নির্গত হয়ে ঋণাত্মক আধানে শেষ হয়। দেখো এখানে 2 নম্বর পয়েন্টটা দেখো, এটি ধনাত্মক আধান, মানে এখান থেকে সৃষ্টি হবে, পৃষ্ঠ থেকে সৃষ্টি হবে এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। এখন কথা হলো এই চার্জগুলো যে তৈরি হবে কি করে তৈরি হবে? হ্যাঁ, কেমন তৈরি হবে? এই পৃষ্ঠ থেকে অবশ্যই সেটা লম্বভাবে তৈরি হবে। কি হবে? ধনাত্মক চার্জ পৃষ্ঠ থেকে লম্বভাবে তৈরি হবে এবং লম্বভাবে নির্গত হবে, আর শেষ হবে ঋণাত্মক প্রান্তে গিয়ে আবার লম্বভাবে প্রবেশ করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যে পরিবারের অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না। কেন বলরেখা থাকে না অভ্যন্তরে? আমি বলি, এই প্লাস চার্জ থেকে যে বলরেখাগুলো তৈরি হবে আবার বলরেখাগুলো প্লাস চার্জে আসতে পারবে না। তার মানে যেহেতু এখান থেকে শুরু হয়ে আবার ওই একটা চার্জিত বস্তু থেকে সৃষ্টি হয়ে আবার ওই চার্জিত বস্তুতে ফিরে আসতে পারবে না, তার মানে অভ্যন্তরে কোনো বলরেখাও থাকবে না। আচ্ছা দেখো, এখন দেখো এই প্লাস
তার মানে আমার অভ্যন্তরে যে বলরেখা না থাকে তাহলে বলরেখাগুলো সৃষ্টি হয় কোথা থেকে? দেখো তো এই পৃষ্ঠ থেকে। তার মানে চার্জিত বস্তুর চার্জ থাকে কোথায়? পৃষ্ঠে উত্তর পৃষ্ঠে কিন্তু সবচেয়ে বেশি চার্জ থাকে। আচ্ছা এরপর দেখো আমরা বলরেখা কখনো পরস্পরকে সেট করে না। কেন সেট করে? বলরেখাগুলো কখনো পরস্পরকে সেট করতে পারবে না। এইটা একটার সঙ্গে সেট করতে পারবে না। কেন পারবে না? দেখো এই দুটো বলরেখা যদি একটা বিন্দুতে সেট করতো, এই সেট বিন্দুতে আমার কয়টা বলরেখার দিক পাওয়া যেত? দুটো। স্পর্শক বিন্দুতে ওই সেট বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করা যেত। দুটো স্পর্শক অঙ্কন করলে একটা বিন্দুতে দুটো তড়িৎ বলরেখা যদি দেখা স্পর্শক অঙ্কন করি তাহলে আমরা দুটো তড়িৎ প্রাবল্যের দিক পাবো। কিন্তু একই বিন্দুতে দুটো তড়িৎ প্রাবল্য পাওয়া সম্ভব নয়, যার কারণে তারা কখনোই একে অপরকে ছেদ করতে পারবে না। আমি আবার বলি, যদি ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করা সম্ভব হবে। তো দুটো স্পর্শক অঙ্কন করলে একটা বিন্দুতে দুটো তড়িৎ প্রাবল্যের দিক কখনোই সম্ভব নয়। ওকে, আর দেখো লাস্টেরটা হলো বলরেখা বিকর্ষণ করে। আমরা একটু আগে দেখাইছি বিকর্ষণ করে। এবার চলে আসো বিভবটা তড়িৎ বিভব। দেখো আমরা একটা চিত্র দেখাই। প্লাস কিউ পরিমাণ চার্জ দিলাম, তার জন্য তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে কত? এই রঙিন অংশটা। প্লাস কিউ পরিমাণ চার্জ নেওয়াতে আমাদের এটা যে কোনো শেপ হতে পারে। আমি একটা শেপ দেখাইছি, এটা যে কোনো শেপ হতে পারে। ভাবো না আবার এইভাবে শেপটা তৈরি হবে, তা না, যে কোনো এলোমেলো যে কোনো হতে পারে। আচ্ছা দেখো এখন বিভব বলা আছে এই তড়িৎ ক্ষেত্রে। দেখো এই চার্জ দিলাম, চার্জ দেওয়ার পরে আমরা কি করলাম? একটা তড়িৎ ক্ষেত্র নিলাম। তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একটা চার্জ স্থাপন করতে হবে। চার্জটা নিয়ে আসবো কোথায় থেকে? বলা আছে প্রথমে বলা অসীম দূরত্ব। অসীম দূরত্ব বলতে কি? আমি এই চার্জটা স্থাপন করব সে লন্ডন থেকে নিয়ে আসে? না না, ওরকম না। আমাদের এখানে কি হবে? অসীম বলতে বোঝায় যে এই যে চার্জিত যে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রের বাইরের যে কোনো বিন্দুই অসীম। তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দুই আমরা ধরবো কি অসীম। যে কোনো বিন্দু থেকে ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রে এই বিন্দু স্থাপন করব। এই বিন্দু স্থাপন করতে যে পরিমাণ কাজ হবে সেই কাজটাই হবে কি? তড়িৎ বিভব। আমি আবার বলি, অসীম থেকে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কাজ হবে সেই কাজটাই হবে কি? তড়িৎ বিভব। তাহলে আমরা দেখো, আমরা যদি কিউ পরিমাণ চার্জ এই তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, কিউ পরিমাণ চার্জ যদি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করি, কাজের পরিমাণটা হবে কত? ডাব্লিউ। কারণ ভি সমান ডাব্লিউ/কিউ। তাহলে এককটা এখান থেকে তুমি নিশ্চয়ই দিতে পারবা। কাজের একক কি? জুল। চার্জের একক কি? কুলম্ব। তাহলে জুল পার কুলম্ব। ক্লিয়ার? আচ্ছা দেখো আরেকটা একক আছে বিভব। যেহেতু আমরা সবাই জানি বিভবের একক কি? ভোল্ট। সেই ভোল্টের আরেকটা একক হলো ভোল্ট। এখন এই ভোল্টটা কি করে আসে? দেখো আমরা যদি 1 ভোল্টের সংখ্যা দিই, দেখো তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে, আমি আবার বলি তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে এই একক আধান স্থাপন করলে, 1 কুলম্ব আধান স্থাপন করলে যদি 1 জুল পরিমাণ কাজ হয় তখন তাকে বলা হবে কি? 1 ভোল্ট। আমি আবার বলি যে অসীম থেকে 1 কুলম্ব চার্জ তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপন করতে যদি 1 জুল কাজ হয় তখন তাকে বলবো আমরা কি? 1 ভোল্ট। ওকে, এটা দেখো একটা স্কেলার রাশি। দেখো আমরা বললাম, আবার আসো প্রথম থেকে, এ বিন্দুতে আমরা কি একটা চার্জ দিলাম। এখানে দেখো অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব চার্জ স্থাপন করতে আমার কাজ করতে হলো কত? ভিএ পরিমাণ। আমি আবার বলি অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব চার্জ এই বিন্দুতে স্থাপন করতে আমাদের কাজ করতে হলো কত? ভিএ। আরেকটা বি বিন্দু নিলাম, হ্যাঁ একটা চার্জিত ক্ষেত্র নিলাম। দেখো এখানে আবার 1 কুলম্ব চার্জ স্থাপন করতে আমাদের কাজ করতে হলো কত? ভিবি। দেখো আমরা সংযোগ রেখা দিলাম। এখন দেখো কিউ পরিমাণ আধান এই বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে এলাম। বি বিন্দু থেকে কি করলাম? আমরা এ বিন্দুতে নিয়ে এলাম। তো কাজের পরিমাণটা কত হবে? ভিএ মাইনাস ভিবি। এখানে উল্লেখ্য যে ভিবিটা অবশ্যই বড়। হ্যাঁ, এবার দেখো বিভব পার্থক্য কাজের সম্পর্ক। আমরা একটু আগে দিলাম কাজের পরিমাণ ভিএ মাইনাস ভিবি, একটু আগে দিলাম যেটা কাজ সমান কি? আধান গুণ বিভব পার্থক্য। তার মানে কাজ সমান ভি ইনটু কিউ। একটু আগে দেখছিলাম ভি সমান ডাব্লিউ/কিউ, তাহলে কাজ সমান ভি ইনটু কিউ। সহজ হিসাব। ইলেকট্রন ভোল্ট এটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্ট একটা একক, ক্ষুদ্র একক। কোথায় ব্যবহার করা হয়? নিউক্লিয় পদার্থবিজ্ঞানে। নিউক্লিয় পদার্থবিজ্ঞানে আমরা কাজ বা শক্তির একক যখন প্রকাশ করব তখন আমরা এটা ইলেকট্রন ভোল্ট আকারে প্রকাশ করব। ইভি বলা হয়। ইভি এককটা কি বলতো? এই যে এই দুটোর মধ্যে বিভব পার্থক্য কত? 1 ভোল্ট। আমরা এই দুটো চার্জিত বস্তু নিলাম, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট। 1 ভোল্ট বিভব পার্থক্য এক বিন্দু থেকে অন্য বিন্দুতে, দেখো এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটা ইলেকট্রন সরাতে যে পরিমাণ কাজ হবে সেই কাজটা হলো কি?
এক ইলেকট্রন ভোল্ট। আমি আবার বলি, এই দুটো চার্জিত বস্তু নিলাম, এই দুটো চার্জিত বস্তুর মধ্যবর্তী বিভব পার্থক্য কত? 1 ভোল্ট। একটা চার্জকে এই 1 ভোল্ট বিভব পার্থক্য এক বিন্দু থেকে অন্য বিন্দু সরাতে যে পরিমাণ কাজ হবে সেই কাজটা হবে কত? 1 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, 1 ইলেকট্রন ভোল্ট হলো, দেখো কাজের আমরা একটু আগে সমীকরণ দিলাম, কাজ সমান কি? W সমান V ইনটু কিউ। V মানে কি বলতো? ভোল্ট। 1 ভোল্ট নিলাম, আর কিউ মানে একটা ইলেকট্রনের আধান নিলাম। আমরা প্রথম লেকচারে বলেছি আমরা যে একটা ইলেকট্রনের আধানের পরিমাণ কত? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19, বুঝছেন? 1.6 ইনটু 10 টু দি মাইনাস 19 কুলম্ব। আর 1 ভোল্ট মানে কত? জুল পার কুলম্ব। মানে ভোল্টের সংখ্যা দেখেছি আমরা। V সমান কত? W বাই কিউ। W এর একক কি? জুল। আর কিউ এর একক কি? সি। এটা দেখো সি সি কাটা যায়, সি সি কাটলে কি থাকে আমাদের? 1 ইভি সমান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে 1 ইভি সমান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এখন দেখো বিভব পার্থক্য প্রাবল্যের সম্পর্ক আমরা এটা বলি। আমরা কতটা তো বুঝেছি সবাই না? এটা কিন্তু মানটা তোমার সময় লাগবে, অঙ্ক করার ক্ষেত্রে এই মানটা দেওয়া থাকবে না, কিন্তু তোমার অঙ্কের জন্য মনে রাখতে হবে। বিভব পার্থক্য প্রাবল্যের সম্পর্ক দেখো, আমরা এটা ওইটা দেখে আসছি একটু আগে। এখন দেখো এখানে কাজ সমান কি? ক্রিয়াশীল বল। কাজ সমান বল ইনটু সরণ। তাহলে ক্রিয়াশীল বল ইনটু কত? আধানের সরণ। এখন ক্রিয়াশীল বল আমি একটা সংজ্ঞা বলি, তোমরা একটু আগে দেখে আসছো যে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা কি? তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করতে সেটি যে পরিমাণ বল অনুভব করে তাকে বলা কি? তড়িৎ প্রাবল্য। আমি আবার বলি, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করতে সেটি যে বল অনুভব করবে সেটাকে বলা হয় তড়িৎ প্রাবল্য। তাহলে আমাদের এই ক্রিয়াশীল বলটাই তাহলে কি দাঁড়ালো? প্রাবল্য। তাহলে প্রাবল্য সমান এই যে ক্রিয়াশীল বলটাই কি? তড়িৎ প্রাবল্য ইনটু দুটি বিন্দুর দূরত্ব। এখন দেখো এই আমরা দিলাম কি? VA মাইনাস VB। প্রাবল্যকে কি দ্বারা প্রকাশ করি আমরা? ই দ্বারা। আর দূরত্বকে আর দ্বারা প্রকাশ করি। আমি VA মাইনাস VB সমান যদি আমি ভি নেই তাহলে কি দাঁড়াবে? ই সমান ভি বাই আর। এই যে ই সমান এটা সমান কি নিলাম আমরা? V মাইনাস VB সমান কি নিলাম? ভি। আর এখানে হলো আর। এখন দেখো তড়িৎ প্রাবল্যের একক নিশ্চয়ই জানেন তোমরা কি হবে বলো তো? একটু চিন্তা করে দেখো। তো আমরা আরেকটা একক পাই গেলাম কি? ভোল্ট পার মিটার। মনে করতে পারছো আরেকটা একক কি আছে তড়িৎ প্রাবল্য? একটু আগে দেখে আসছি আমরা, কিন্তু তাছাড়া আরেকটা একক পেলাম, মনে নেই না? আমরা দেখে কুলম্ব পার নিউটন দেখে আসছো। দেখে আসছো না? নিউটন পার কুলম্ব। ওই যে ই সমান কত? এফ বাই কিউ। দেখে আসছো সমীকরণ। ই সমান এফ বাই কিউ, এফ বলে নিউটন, আর কত? চার্জ হলো কুলম্ব। তাহলে প্রাবল্যের একক পেলাম কটা আমরা? দুটো। এবং ভেক্টর রাশির জন্য একটা দিক থাকে। দিকটা কোন দিকে হয় বলো তো? হ্যাঁ, দিকটা হবে ওই চার্জিত বস্তু যে দিক ক্রিয়া করবে, বল অনুভব করবে, দিকটাও সেদিকেই হবে। আমরা যা যা শিখলাম আজকে দেখি, বলরেখার ধর্ম শিখলাম, আমরা বিভব পার্থক্য দেখলাম, আমরা 1 ইভি সমান কত জুল পরীক্ষা আসে, অবজেক্টিভ পরীক্ষা আসে 1 ইভি সমান কত জুল সেটা আমরা পেলাম। হ্যাঁ, এরপর দেখো আমরা নিজেকে একটু যাচাই করে নিই কি কি দেখলাম। দুটি তড়িৎ বলের কখনো পরস্পরকে ছেদ করে না কেন ব্যাখ্যা দিয়েছি। তারপর দেখো চার্জিত গোলকের কেন্দ্রের প্রাবল্য শূন্য কেন, যাচাই চিন্তা করো কারণ তড়িৎ প্রাবল্যের একক নিউটন কুলম্ব থেকে ভোল্ট পার মিটার এককে প্রকাশ করে। অর্থাৎ প্রাবল্য একক কটা দিলাম? দুটো, নিউটন পার কুলম্ব একটা, ভোল্ট পার মিটার। কিন্তু একটা থেকে একটা কিভাবে কনভার্ট করা যায় তুমি একটু চেষ্টা করে দেখো। আর পৃথিবীর বিভব শূন্য একটা বই থেকে চেষ্টা করবে। আমি একটা কাজ দিলাম, হ্যাঁ? এবার দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো এবং এই সিচুয়েশনে সবাই সুস্থ থেকো এই দোয়া করি।